যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তাহলে স্টার্ট করছি। তো অ্যাকচুয়ালি আগের দিন ক্লাসের রেকর্ডিংয়ের সমস্যা হয়েছিল, তো আগের দিনের ক্লাসটা আমি একটু ব্রিফলি আর একবার একটু বলে দিচ্ছি কী কী পড়ানো হয়েছিল। তো আগের দিন আমরা অপটিক্সটা শুরু করেছিলাম, তো এইটা বেসিক্যালি অপটিক্সের সিলেবাস। আমরা শুরুর দিক থেকে শুরু করেছিলাম জিওমেট্রিক্যাল অপটিক্স। তো প্রথমে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ফার্মার প্রিন্সিপাল। ফার্মার প্রিন্সিপাল কী বলে যে না, একটা রে অফ লাইট সবসময় যে পাথ ফলো করবে সেটা সবসময় স্টেশনারি হবে, ঠিক আছে? তো ভেরিয়েশনটা কী হবে না, জিরো হবে। তো অপটিক্যাল পাথটা কী বলেছিলাম, মিন ইন টু এন, যেখানে এনটা হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স, এলটা হচ্ছে ডিস্টেন্স, মানে ওই লাইটে কত দূর, ওই লাইটটা কত দূর ওই মিডিয়ামে গেল সেটা হচ্ছে এল। ডিস্টেন্স কস বাই লাইট ওই মিডিয়াম, প্র্যাকটিক্যালি মিডিয়াম টু মিডিয়াম ভ্যারি করবে। আর এই ফার্মার প্রিন্সিপাল থেকে দুটো ফান্ডামেন্টাল যে জিনিস দুটো জানা যায়, সেটা হচ্ছে যে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট আর প্রিন্সিপাল অফ রিভার্সিবিলিটি অফ লাইট। রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট আলো সবসময় সরলরেখায় চলে, হ্যাঁ, সেটা প্রথম আইডিয়াটা ফার্মার প্রিন্সিপাল থেকে এসেছিলো। আর প্রিন্সিপাল রিভার্সিবিলিটি অফ লাইট পাথ, এটাও এখান থেকেই খুব ইজিলি বোঝা যায়। তো এইগুলো আমরা ডিসকাস করেছিলাম। তারপর লেন্স মেকআপ ফর্মুলা, যে এটা 1/f করবে n-1, 1/r1 -1/r2, এইটা আমরা বলেছিলাম। এখানে এনটা হচ্ছে রিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়ালটা দিয়ে লেন্সটা বানানো। আর আর1 আর আর2টা কি, আর1টা হচ্ছে যে আলো প্রথম যে সারফেসটা এসে হিট করবে তার যে রেডিয়াসটা, মানে যদি এটা একটা আমাদের কনভেক্স লেন্স হয় তাহলে লাইটটা এসে এটাতে হিট করলো, ঠিক আছে? তাহলে এর যে রেডিয়াসটা, এটা তো কোনো একটা বড় একটা স্পেয়ার থেকে কেটে নেওয়া হয়েছে, তাহলে এই তলের যে রেডিয়াসটা হবে তার সবসময় এই দিকেই হবে, তাহলে এইটা হচ্ছে আর1। আর2টা কী হবে, ঠিক তার উল্টো দিকেরটা, মানে এই দিকের তলটাও যদি এরকম একটা বড় স্পেয়ার থেকে কেটে নেওয়া হতো, তার যে রেডিয়াসটা এটা আমরা আর2 বলছি। তাহলে 1/r1 -1/r2, এখানে এটা মাথায় রাখতে হবে যে আর1টা হচ্ছে যে আলো যে সারফেসে এসে প্রথম হিট করেছে। এবার যদি এই দিক থেকে এসে লাইটটা আসতো তাহলে এইটা আর1 হয়ে যেত। আর1 আর2 সাইন কনভেনশনটাও ওইভাবে নিতে হবে। সাইন কনভেনশন আমরা আগের দিন বলেছিলাম যে সবসময় লেফট টু রাইট এই কনভেনশনটা ধরা হয়, আলো সবসময় বাঁ দিক থেকে ডান দিকে যাবে, সেই ডিরেকশনটা আমাদের পজিটিভ, ট্র্যাক্টের উল্টো দিক হলে নেগেটিভ। সাপোজ এইটা আমাদের অরিজিন, তাহলে যদি আর1টা মাপতে হয় তাহলে অরিজিন থেকে ডান দিকে যাচ্ছি, সেই জন্য এটা আর1টা পজিটিভ ধরে নেওয়া হবে। আর আর2টা যদি ধরা হয় তাহলে এটা অরিজিন থেকে বাঁ দিকে যাচ্ছি, সেই জন্য এটা নেগেটিভ। এটা হচ্ছে সাইন কনভেনশন, যেটা থ্রু আউট দ্য জিওমেট্রিক্যাল অপটিক্স আমরা এই কনভেনশনটাই ফলো করি। আচ্ছা, আচ্ছা, আর হচ্ছে যে ওই যে লেন্সের যে সাধারণ ফর্মুলাটা 1/v - 1/u = 1/f, যেখানে ইউটা হচ্ছে অবজেক্টের ডিস্টেন্স ফ্রম দ্য লেন্স আর ভিটা হচ্ছে যে ইমেজের ডিস্টেন্স। বা এটা কিন্তু মিরর ইমেজের রিফ্লেকশনের ক্ষেত্রেও কিন্তু এটা ট্রু। আচ্ছা, এইবার আমরা রিফ্র্যাকশন করেছিলাম স্ফেরিক্যাল সারফেস থেকে, যেটা গাউসিয়ান ফর্মুলা। গাউসিয়ান ফর্মুলা এরকম একটা গোলীয় তল আছে, তার উপরে আলোর প্রতিসরণ যেটা হবে। হ্যাঁ, তো আমরা লাইটের রিফ্র্যাকশনের যে ফর্মুলাটা জানি, n1 sin i1 n2 sin r1, ঠিক আছে? i1 মানে কি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে? আর আর1টা মানে হচ্ছে অ্যাঙ্গেল আফটার রিফ্র্যাকশন, মানে এই অ্যাঙ্গেলটা। n1টা কি, n1টা হচ্ছে যে প্রথম মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, n2টা হচ্ছে সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সবসময় ধরে নেওয়া হয় চলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, মানে এটা যদি কাঁচ হয় তো অবভিয়াসলি এটার থেকে এটা বেশি ডেন্স হবে, তো সেই ক্ষেত্রে এটা এরকম ধরে নেওয়া হয়, n1টা রেয়ার আর n2টা ডেন্সার। তো আমাদের যে গাউসিয়ান ফর্মুলাটা এরকম, গাউসিয়ান শুধু ফর্মুলাটা মনে রাখলেই হবে, এটার প্রুফটা দরকার নেই আপাতত।
তো ফর্মুলাটা এরকম n2/v মাইনাস n1/u। ভিটা হচ্ছে আমাদের ইমেজের ডিস্টেন্স এই পয়েন্ট থেকে, আর ইউটা হচ্ছে অবজেক্টের ডিস্টেন্স, ইকুয়াল টু n2 মাইনাস n1/r। যেখানে আরটা কি, আরটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার না কার, এটা হচ্ছে যে এইটা, ঠিক আছে। এটা যদি এই পয়েন্টটা সি হয় মানে সেন্টার, তাহলে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স যেটা, এটা রেডিয়াস, এটা ক্যাপিটাল আর বা স্মল আর যে নোটেশন ফলো করা হয়। এইবার তাহলে একটা রিফ্রাক্টিং সারফেস সেটা কতটা স্ট্রং হবে, সেখান থেকে কত ভালো রিফ্রাকশন হবে, সেটা ডিপেন্ড করবে এই রাইট হ্যান্ড সাইডের এই ফ্যাক্টরটার উপর, n2 মাইনাস n1/r। তাহলে সেই জন্য এইটাকে বলা হয় রিফ্রাক্টিং পাওয়ার অফ রিফ্রাক্টিং সারফেস। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ম্যাগনিফিকেশান করেছিলাম। তা ম্যাগনিফিকেশানটা কী না, ম্যাগনিফিকেশানটা হচ্ছে যে একটা অবজেক্টটাকে যদি রাখা হয়, সেটা রিফ্লেকশন এর পরে কতটা বড় হবে বা কতটা ছোটো হবে, তার যে রেশিওটা, সেইটাকে ম্যাগনিফিকেশন বলা হয়। তো এই একটা ধরো এইখানে একটা কনভেক্স কনকেভ মিরর দেওয়া আছে, তাহলে এখানে যদি একটা অবজেক্ট রাখা হয়, তার ইমেজটা এরকম কোথাও একটা হবে। এইবার তাদের দুটোর যে হাইটের যে রেশিও, ঠিক আছে, যেটা হাইটের রেশিওটাকে ইন টার্মস অফ তাদের ডিস্ট্যান্সের রেশিও করা যেতে পারে। তো এটা হয় মাইনাস v/u। এবার ম্যাগনিফিকেশন অনেকগুলো হয়, এটা হচ্ছে যে লিনিয়ার ম্যাগনিফিকেশন হয়, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন হয়। তো সেগুলো আমরা একটা একটা করে দেখেছিলাম যে লিনিয়ার বা ল্যাটেরাল ম্যাগনিফিকেশন কখন হবে না, যখন এই অবজেক্ট আর ইমেজ দুটোই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে লাই করবে, তাহলে সেটা হবে আমাদের লিনিয়ার বা ল্যাটেরাল ম্যাগনিফিকেশন। তাহলে এটা আমরা কীভাবে দেখেছিলাম না, এই একটা ট্রায়াঙ্গেল ফর্ম হলো, হ্যাঁ, তার ত্রিভুজের ফর্মুলাগুলো থেকে মেনলি আমরা গাউসিয়ান ফর্মুলা ইউজ করে এটা ক্যালকুলেট করেছিলাম। তাহলে আলটিমেটলি আমাদের এই ফর্মুলাগুলি মাথায় রাখতে হবে, কীভাবে এলো সেটা যদি মনে নাও থাকে, ওকে। তো ফর্মুলাটা হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন ফর্মুলা হচ্ছে n1/n2 v/u। n1 n2 সিমিলারলি আবার একই, n1টা হচ্ছে যে এই মিডিয়ামের রিফ্রাক্টিভ ইন্ডেক্স, আর n2টা হচ্ছে এই তারপরের মিডিয়ামের রিফ্রাক্টিভ ইন্ডেক্স। তারপরে আমরা যেটা করেছিলাম ওটা হচ্ছে লংগিচুডাল ম্যাগনিফিকেশন। না, লংগিচুডাল ম্যাগনিফিকেশনটা কি না, যদি অবজেক্টটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার না থাকে, এরকম এর উপরে শোয়ানো থাকে, এরকম অ্যাক্সিস বরাবর থাকে, অ্যালং দ্য অ্যাক্সিস, তাহলে তার ইমেজটাও এইরকমই হবে। তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে সেটা আমরা দেখেছিলাম, একটা স্মল লেন্থ কনসিডার করে নিতে হবে ইমেজের লেন্সটা হিসেবে, আর অবজেক্টেরও এরকম একটা স্মল লেন্থ নিতে হবে। তাহলে লংগিচুডাল ম্যাগনিফিকেশন যেটা হবে সেটার একটা লিমিটিং কেস হবে, তো অ্যাকচুয়ালি যেটা হবে ডেরিভেটিভ dv/du। তো এটা কীভাবে ক্যালকুলেট করেছিলাম না, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করেছিলাম, এটা আমাদের গাউসিয়ান ল, ঠিক আছে, গাউসিয়ান ফর্মুলা। তো সেইটাকে আমরা ডেরিভেটিভ করেছিলাম উইথ রেসপেক্ট টু ইউ অন বোথ সাইড। ডেরিভেটিভ করে আমাদের dv/du এর ভ্যালু যেটা এসেছিলো সেটা এরকম n1v/n2u তার হোল স্কোয়ার ইন্টু n2/n1, ঠিক আছে। তো এইটাকে লংগিচুডাল ম্যাগনিফিকেশনকে স্মল এল দ্বারা ডিনোট করা হয়, তাহলে এলটা দাঁড়িয়েছিল আমাদের n স্কোয়ার ইন্টু n2/n1, ঠিক আছে। তাহলে এইটা ছিল ল্যাটেরাল লংগিচুডাল ম্যাগনিফিকেশনের ফর্মুলা। তাহলে লংগিচুডাল ম্যাগনিফিকেশনের সাথে ল্যাটেরাল ম্যাগনিফিকেশনের রিলেশনটা কি না, এলটা না ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n স্কোয়ার, ঠিক আছে, তার সাথে একটা n2/n1 অ্যাজ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড আছে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা লংগিচুডাল ম্যাগনিফিকেশন আর লিনিয়ার ম্যাগনিফিকেশন একটা রিলেশন পেয়েছিলাম। তারপরে যেটা আছে এটা হচ্ছে যে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে কোশ্চেনে সেটা দেখলাম আমি পড়াবো সেই রিলেটেড কিছু করছে। তো না, এটা কি ছিল, যেটা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন হচ্ছে যে কতটা অ্যাঙ্গেল এখানে জেনারেট করলো। তো আচ্ছা, আমি না ক্লাস করার একটু পরে ফোন করছি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বলছিলাম। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন মানে অবজেক্টটা কতটা অ্যাঙ্গেল এখানে করেছে। তো এটা আমাদের অবজেক্ট, সেই অ্যাঙ্গেল কত করেছে সেটা হচ্ছে α1, আর এইখানে ইমেজটা যে অ্যাঙ্গেল করেছে এটা হচ্ছে α2। তাহলে এই দুটো রেশিওটা আমাদের করতে হবে, সেটা আমাদের হবে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশান। সাপোজ tan α2/tan α1, ইমেজের অ্যাঙ্গেলের tan ডিভাইড বাই অবজেক্টের অ্যাঙ্গেলের tan। এবার সেটা ওই tan মানে হচ্ছে যে হাইট বাই বেস, লম্ব বাই ভূমি, সেটা করে এরকম একটা এসেছিলো।
তো অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করা হয়। তো ক্যাপিটাল এম আমরা পেয়েছিলাম হচ্ছে যে ইউ বাই ভি, সেটাকে এন ওয়ান বাই এন টু দিয়ে মাল্টিপ্লাই করলে ওয়ান আপন এম আসে, তার কারণ এমটা হচ্ছে এন ওয়ান বাই এন টু ইন্টু ভি বাই ইউ। ঠিক আছে, তো এইখান থেকে আমরা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন সাথে ল্যাটারাল ম্যাগনিফিকেশনের একটা রিলেশন বার করেছিলাম। এবার ইন্টার রিলেশন তিনটের মধ্যে, মানে লিনিয়ার ম্যাগনিফিকেশন, লঙ্গিচুলার ম্যাগনিফিকেশন আর অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, এই তিনটের মধ্যে আমি একটা রিলেশন বার করেছিলাম। স্মল এলটা আমাদের কী বলে লঙ্গিচুলার ম্যাগনিফিকেশন, স্মল এমটা লিনিয়ার ম্যাগনিফিকেশন, ক্যাপিটাল এমটা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। তো এই তিনটে রিলেশনটা এরকম, এল ইন্টু ক্যাপিটাল এম ডিভাইড বাই স্মল এম ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তো এটা আমরা আগের দিন ক্যালকুলেট করে দেখেছিলাম যে এটা আদৌ ভ্যালিড হচ্ছে কিনা, যে এই 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 ফ্যাক্টরটা ভ্যালু অ্যাকচুয়ালি ওয়ান। তারপরে আমরা ল্যাগ্রাঞ্জেস ল, হেলমহোলটজ রিলেশনটা পড়েছিলাম। কিছুই না, এটা জাস্ট ওইটারই একটা এক্সটেনশন, যে একটা সিরিজ অফ যদি সিস্টেম থাকে তাহলে তার ক্ষেত্রে রেশিওটা কীরকম হবে, মানে অ্যাকচুয়ালি টেলিস্কোপ বানানোর ক্ষেত্রে এরকম হয়। মানে টেলিস্কোপ তো মানে অ্যাকচুয়ালি মোর দ্যান ওয়ান লেন্স ইউজ করা হয়, মানে একটা চোখের কাছে একটা দূরে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এদের মধ্যে রিলেশনটা কেমন হবে, তো সেইটা বার করার জন্য কিছুই না, এটা ওই অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশানের যে ফর্মুলা সেখান থেকে এসেছিলো, তারপরে গাউসিয়ান ফর্মুলা দিয়ে এটাকে যা সাবস্টিটিউট করে দেওয়া হয়েছিল এখানে। তাহলে যে রিলেশনটা আমরা পেয়েছিলাম এন ওয়ান ওয়াই ওয়ান টেন আলফা ওয়ান, ওয়াই ওয়ান ওয়াই টুটা হচ্ছে ওয়াই ওয়ানটা হচ্ছে যে এইটার হাইটটা, অবজেক্টের হাইট ওয়াই ওয়ান, ওয়াই টুটা হচ্ছে ইমেজের হাইট। তাহলে আমাদের দাঁড়িয়েছিল এন ওয়ান ওয়াই ওয়ান টেন আলফা ওয়ান ইকুয়াল টু এন টু ওয়াই টু টেন আলফা টু। এবার এটা দুটোর জায়গায় তিনটে তল থাকে, সেক্ষেত্রে একই রকমভাবে বাড়তে বাড়তে থাকবে, এটা ইকুয়াল টু এন থ্রি ওয়াই থ্রি টেন আলফা থ্রি এরকম হবে। তো সব থেকে এক্সট্রিম কেসে যদি এম নাম্বার অফ এরকম মিরার থাকে বা এম নাম্বার অফ এরকম লেন্স থাকে, তাহলে কী হবে এন ওয়ান ওয়াই ওয়ান টেন আলফা ওয়ান ইকুয়াল টু হবে এন এম ওয়াই এম টেন আলফা এম, এম নাম্বার পর্যন্ত যাবে। ঠিক আছে, তো লিনিয়ার ম্যাগনিফিকেশন ইন টার্মস অফ অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন এটা আমরা দেখেছিলাম। যদি টেলিস্কোপ হয়, টেলিস্কোপের ক্ষেত্রে সাপোজ এন ওয়ান দুটো মিডিয়ামেরই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সেম, মানে দুটো একই মেটেরিয়াল, তাহলে কী হবে এন ওয়ান আর এন টুটা সেম হয়ে যাবে, তাহলে ওয়াই ওয়ান বাই ওয়াই এম এখান থেকে দাঁড়াবে টেন আলফা এম বাই টেন আলফা ওয়ান, মানে এইটার রেশিও যেটা হবে সেটা দুটোর হাইটের রেশিও সমান। তো এইটা আমরা করেছিলাম। তো আগের ক্লাসটা আমরা এই পর্যন্ত করেছিলাম, যেহেতু আগের ক্লাসটা পুরোটা রেকর্ডিংটা হয়নি, সেই জন্য আমরা এটা আরেকবার একটু খুব ব্রিফলি রিক্যাপ করে দিলাম। তো আগের ক্লাস থেকে যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আগের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আশা করি আজকের রেকর্ডিংটা নিয়ে কোনো সমস্যা হবে না, এটা ঠিকঠাকই। হ্যাঁ বলো। স্যার বলছি যে ওই ফার্মাট প্রিন্সিপালে টাইম আর পাথ হ্যাঁ, দুটোই কি এক্সট্রিমাম হবে? যে কোনো একটা হবে। দেখো, এইটা তো আমাদের, হ্যাঁ দেখো স্যার। অপটিক্যাল আইদার ম্যাক্সিমাম আর মিনিমাম একসাথে হতে পারে না, যে কোনো একটা হবে, একটা ম্যাক্সিমাম আর একটা মিনিমাম হবে, না হলে জিনিসটা ব্যালেন্স থাকতে হবে, তো না? আহ, বোঝাতে পারলাম না, আরেকবার বলবো। স্যার আরো বলুন। দেখো অপটিক্যাল পাথটা আমাদের ভেরিয়েশনটা জিরো হবে, ঠিক আছে, অপটিক্যাল পাথটা কি এন টু এল, তার যদি ভেরিয়েশন নেই সেটা জিরো হবে। এবার দেখো, যখন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো হয় কোনো একটা ফাংশনের, তাহলে সেখানে আইদার তার ম্যাক্সিমা থাকবে বা মিনিমা থাকবে। তো সেইটা করার জন্য আমরা কী করি, তার একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি। তো সেক্ষেত্রে যদি লেস দ্যান জিরো আসে আমরা বলি এর মিনিমাম আছে, বা যাই হোক এরকম একটা, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটার সাইনটা দেখতে হয়, পজিটিভ বা নেগেটিভ। তো এক্ষেত্রে আমরা অতদূর যাবো না, আমরা কী করবো না, ভেরিয়েশনটা নেব, এই ডেল্টা অফ এন এল। তো ভেরিয়েশনটা জিরো হবে, তার কারণ কি স্টেশনারি, এই কনসেপ্টটা কিন্তু অনেক জায়গায় আছে। যেমন ধরো তোমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স এই স্মল অসিলেশন
করেছে ওইখানেও কিন্তু একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বোঝানোর জন্য তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো করে দেওয়া হয়, ঠিক আছে। বা সেন্ট্রাল ফোর্স প্রবলেমেও স্টেশনারি অরবিট, হ্যাঁ সার্কুলার মোশনের ক্ষেত্রে স্টেশনারি অরবিট মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো, তার মানে স্টেশনারি অরবিট মানে আইদার ম্যাক্সিমা আছে অথবা মিনিমা আছে। তো এইবার কোনটা ম্যাক্সিমা কোনটা মিনিমা ডাজন্ট ম্যাটার, কি ম্যাটার করবে না যে তার ভেরিয়েশনটা জিরো হবে। তো সেই জন্যে আমরা যে একটা অরবিট যদি স্টেশনারি দেখাতে হয় ক্লাসিক্যাল মেকানিক্সের সময় পড়াবো, সেক্ষেত্রে যে অরবিটটা স্টেশনারি দেখানোর জন্য আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে জিরো দেখিয়ে দেবো, তারপরে সেটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে দেখানোর জন্যে আমরা তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করে দেখবো যে এই পয়েন্টে ম্যাক্সিমাম হচ্ছে না মিনিমাম হচ্ছে। এবার দুটো একটা একই সাথে হতে পারে না, আইদার ম্যাক্সিমাম হবে অর মিনিমাম হবে। এই যে এখানে লিখেছি দেখুন, স্টেশনারি মানে কি আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম, তা কোনটা হবে সেটা আমরা জানি না। তার হ্যাঁ, কারণ এটা আমরা স্যার আপনি দুটো পাথের ক্ষেত্রে বলেছেন, আর যদি টাইমের পাথের ক্ষেত্রে ধরা ক্ষেত্রে হয়? টাইমের ক্ষেত্রে বলা যাবে, কিন্তু দুটো একসাথে সাইমালটেনিয়াসলি কিন্তু হবে না, ঠিক আছে। দুটো একসাথে কিন্তু সাইমালটেনিয়াসলি হবে না। টাইমের ক্ষেত্রে বলা যায়, মানে ওই যে লিস্ট পাথ মানেই তো মানে লিস্ট টাইম হবে, তাই না? তো প্রিন্সিপাল অফ হুম। লিস্ট পাথকে অনেক প্রিন্সিপাল অফ লিস্ট টাইমও বলা যায়। এবার তুমি যদি পাথের টাইমে টার্মসে না বলে টাইমের টার্মসে বলো লিস্ট টাইম, তাহলেও ট্রু, দুটো একসাথে বলাটা মুশকিল, ঠিক আছে। প্রিন্সিপাল অফ লিস্ট পাথ মানেই তো প্রিন্সিপাল অফ লিস্ট টাইম, মানে যে পাথে যে দিক বরাবর গেলে ওর পাথটা মিনিমাম হবে সেই বরাবর গেলেও টাইমটাও মিনিমাম হবে, তাই না? একটা একটাকে জাস্ট রেসপন্স করছে। তো সেই জন্য ওইভাবেও ভাবতে পারো, ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আগের ক্লাস নিয়ে? যদি না থাকে আমরা আজকে ক্লাসটা স্টার্ট। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা স্টার্ট করছি। আজ অ্যাকচুয়ালি বেশ কিছু প্রবলেম আমরা করব। আজকে খুব বেশি লোক জয়েন করেনি, অনেকে কি জানে না নাকি এই ক্লাস আছে, তারপরে বলবে যে এটা মানে আগের ক্লাসে সব হয়ে গেছে এখন কী করে করবো। অ্যাকচুয়ালি ক্লাসগুলো রেগুলারলি করতে হয়। তোমাদের জানানো হয়নি যে আজকে ক্লাস হবে? গ্রুপে জানিয়ে দিয়েছিল তো? ঠিক আছে, বেশ। তো প্রথম কোশ্চেনটা ওই ম্যাগনিফিকেশান থেকে আর কি, আগের দিন যেগুলো পড়ানো হয়েছিল সেই রিলেটেড কোশ্চেন। কী বলেছেন, একটা টেলিস্কোপ আছে যার অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে 1.5 সেন্টিমিটার, ঠিক আছে। আর একটা আইপিস ফোকাল লেন্থ আছে 5 সেন্টিমিটার। এবার অবজেক্টিভ লেন্স আইপিস কোনটা বুঝতে পারবে তো? মানে দেখো, যেটা চোখের কাছে থাকে সেটাকে আইপিস বলা হয়, যেটা দূরে থাকে সেটা অবজেক্টিভ লেন্স বলা হয়, কারণ সেটা অবজেক্টের কাছে। মানে আরে একটু মিউট করো, এত আওয়াজ হচ্ছে, একটু মিউট করো, হ্যাঁ অনেক আওয়াজ হচ্ছে। আচ্ছা,
এটা বলছিলাম টেলিস্কোপ কেমন হয়, টেলিস্কোপে আমাদের টেলিস্কোপটা কেমন দেখতে হয়, টেলিস্কোপে দুটো এরকম লেন্স সিস্টেম থাকে এরকম, তাই না? এরকম একটা রাফলি দেখতে। তা তুমি তো অবজেক্টটা তোমার এইখানে থাকবে আর তোমার চোখটা এখানে থাকবে, তাহলে চোখের সামনে যেটা হবে সেটাকে বলবো হচ্ছে আইপিস, আর যেটা অবজেক্টের কাছে থাকবে সেটাকে বলা হবে হচ্ছে কী বলবো, অবজেক্টিভ লেন্স। দুটোই লেন্স ইউজ করা হয় টেলিস্কোপের ক্ষেত্রে বা দূরবীনের ক্ষেত্রেও তাই। তো এখানে কোশ্চেনটা হচ্ছে যেরকম যে তার দুটো ফোকাল লেন্থ দেওয়া রয়েছে, আর বলছে ইফ এ 50 মিটার টল টাওয়ার এট এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার, তার মানে টেলিস্কোপের সামনে 1 কিলোমিটার দূরে একটা 50 মিটার লম্বা টাওয়ার আছে, ঠিক আছে? বলা হলো দ্য অ্যাঙ্গেল ফর্ম বাই দ্য ইমেজ অফ দ্য টাওয়ার ইজ থিটা, তাহলে যে অ্যাঙ্গেলটা ফর্ম করলো সেই অ্যাঙ্গেলটা কত হবে, ঠিক আছে? এটা কিন্তু ওই অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনের ওই ফর্মটা দিয়ে হবে, ঠিক আছে? তো এটা করি আমি প্রথমে, যদি তোমরাও চেষ্টা করতে পারো। দেখো, তাহলে প্রথমে যেটা করবো, দেখো প্রথমে আমাদের ম্যাগনিফিকেশন বার করতে হবে। তাহলে আমাদের ম্যাগনিফিকেশনের জেনারেল ফর্মুলা কী ছিল? ম্যাগনিফিকেশন যদি আমরা লিনিয়ারটাই দেখি, এম ইকুয়াল টু কী ছিল, সিম্পল একটা মিররের ক্ষেত্রে কী হবে, মাইনাস ভি আপন ইউ, সিম্পল, মানে আমি ল্যাটেরাল লংজিটিউডাল কিছুর দিকেই যাইনি। এখানে ভিটা কী হচ্ছে, ইমেজের ডিস্টেন্স, আর ইউটা হচ্ছে অবজেক্টের ডিস্টেন্স। এইবার যদি আমরা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন দেখি, ঠিক আছে, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন ম্যাগনিফিকেশান ক্যাপিটাল এম দিয়ে আমরা লিখেছিলাম। তো এটা কি হয় না, হয় ট্যান আলফা টু ডিভাইড বাই ট্যান আলফা ওয়ান, এটা আমরা দেখেছিলাম। আলফা টুটা কি না, ইমেজটা যে অ্যাঙ্গেল করে এটা আলফা টু, আলফা ওয়ানটা হচ্ছে যে অবজেক্টে যে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে আলফা ওয়ান। তো এটা ইকুয়াল টু কী হবে না, দুটো ফোকাল লেন্থের রেশিও। তাহলে দুটো ফোকাল লেন্থ কী কী আছে, একটা হবে হচ্ছে আমাদের এফ ও ডিভাইড বাই এফ ই। এফ ওটা কি না, এফ ওটা হচ্ছে যে ওই অবজেক্টিভ যে লেন্সটা ছিল তার ফোকাল লেন্থ, আর এফ এটা হচ্ছে আমাদের আইপিসের ফোকাল লেন্থ। এবার এই দুটো দেয়াই রয়েছে, তাহলে এই দুটোর রেশিওটা ইজিলি বেরিয়ে যাবে। তাহলে এফ ওটা কী হবে, এফ ওটা কত দেওয়া রয়েছে, 150 করে দাও, 150 ডিভাইড বাই এটা হচ্ছে কত, 5। তাহলে এটা আমাদের বেরোলো হচ্ছে 30টা কী বেরোলো না, আমাদের অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশান। এবার অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশান যেহেতু বেরিয়ে গেল, এবার বাকিটা খুবই সহজ। এবার যদি আমাদের ট্যান আলফা টু বার করতে হয়, আমাদের সেটাই চেয়েছে যে ওই অ্যাঙ্গেল ফর্ম বাই দ্য ইমেজ অফ দ্য টাওয়ার, তাহলে সেটা কী হবে না, ট্যান আলফা টু সেটা হবে না ট্যান আলফা ওয়ান ইন্টু 30, এইরকম হবে, ঠিক আছে? এইবার ট্যান আলফা ওয়ানের ভ্যালু কী হবে, ট্যান আলফা ওয়ান মানে কি, ট্যান মানে কি, যদি একটা এরকম একটা ট্রায়াঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলটা যদি আলফা ওয়ান হয়, তাহলে এই হাইট বাই বেস হবে হচ্ছে ট্যান আলফা ওয়ান, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের হাইট কোনটা, হাইট মানে কি, টাওয়ারটা কতটা লম্বা, এই টাওয়ারটা কতটা লম্বা, 50 মিটার টল, তার মানে এইটুকু হচ্ছে 50 মিটার। আর এই ডিস্টেন্সটা হচ্ছে যে ওই লেন্স থেকে কতটা দূরে আছে, কত দূরে আছে, 1 কিলোমিটার এটা। তাহলে এই ডিস্টেন্সটা আমাদের হবে 1 কিলোমিটার, এটাকে মিটারে কনভার্ট করে নেবো। তাহলে ট্যান মানে কি, লম্ব বাই ভূমি হবে, তার মানে 50 ডিভাইডেড বাই 1 কিলোমিটারটাকে মিটারে করলে কী হবে, 1000 হবে, ইন্টু 30। তাহলে এইটা আমাদের দাঁড়াবে হচ্ছে নাকি
tan alpha 2 ভ্যালু, এটাকে সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে কি দাঁড়াবে, এটা শূন্য কেটে যাবে, এখান থেকে একটা শূন্য কেটে যাবে, তাহলে দাঁড়াবে হচ্ছে 15/10, তার মানে হচ্ছে যে 3/2, 5 দিয়ে কাটাকাটি। তাহলে আমাদের আলফা টু কত দাঁড়ালো, আলফা টু দাঁড়ালো হচ্ছে tan ইনভার্স 3/2। এবার tan ইনভার্স 3/2 এর ভ্যালু কত, কত ডিগ্রি? তো এটার ভ্যালু অ্যাকচুয়ালি রাফলি 60 ডিগ্রির কাছাকাছি আসবে। এটা রাফলি 60 ডিগ্রি। তো এইটা আমাদের হবে কি অ্যান্সার। ঠিক আছে, তো এবার নেক্সট প্রবলেমের দিকে যাওয়া যাক। নেক্সট প্রবলেম কি আছে, যে বলেছে এন অবজেক্ট ইজ প্লেস, দেখো এগুলো মানে খুব বেসিক অপটিক্সের কোশ্চেন, এগুলো মোটামুটি 12 লেভেলেরই কোশ্চেন, এখনও যা পড়ানো হয়েছে সেই রিলেটেড। ঠিক আছে, বলেছে যে এন অবজেক্ট ইজ প্লেস এট ফোকাস অফ এ কনকেভ লেন্স হ্যাভিং ফোকাল লেন্থ এফ। তাহলে এটা কনকেভ লেন্স আছে, তার ফোকাল লেন্থ একটা অবজেক্ট আছে। হোয়াট ইজ দ্য ম্যাগনিফিকেশন অ্যান্ড ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য লেন্স। তাহলে ম্যাগনিফিকেশান চেয়েছে আর ডিস্টেন্স ফ্রম দ্য লেন্স চেয়েছে। তাহলে একটা কনকেভ লেন্স এরকম ড্র করো, এরকম একটা কনকেভ লেন্স হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে তার প্রিন্সিপাল অ্যাক্সিস। অবজেক্টটা কোথায় আছে না, তার ফোকাসে। তাহলে যদি এইখানটা আমাদের অবজেক্টটা থাকে, তাহলে এইটুকু ডিস্টেন্সটা কি, ফোকাস, ফোকাল লেন্থ। তো আমাদের অবজেক্টটা মনে করো এখানে আছে ও। ঠিক আছে, তো এইবার ওই লেন্স ইকুয়েশন, তাহলে এটা হচ্ছে ইউটা, মানে ইউটা যেটা হবে এটা কি হবে না এফ। এবার আমাদের এই লেন্সের ইকুয়েশন করে দাও, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তাহলে আমাদের প্রথমে কি বার করতে হবে, ম্যাগনিফিকেশন বার করতে হবে, ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার, যে কোনো একটা করতে হবে। তাহলে আমরা প্রথমে ইউটা জানি, ভিটা বার করার চেষ্টা করি। 1/v মাইনাস ইউ কত, ইউটা হচ্ছে এফ। এবার দেখো এই পয়েন্ট থেকে ইউটা মাপতে গেলে কি হবে, এই দিকে আসতে হবে, তার মানে ইউটা কী হবে, নেগেটিভ হবে, তাই তো। তাহলে এটা হবে 1/-এফ ইকুয়াল টু 1/এফ। এটার ফোকাল লেন্থ এই তলে প্রথমে হিট করেছে, তাহলে এই তলের ফোকাল লেন্থ মানে কি এই এফটা, সেটাও আমার অরিজিন থেকে লেফট দিকে আসতে হচ্ছে, তাহলে সেটাও হবে গিয়ে মাইনাস। ঠিক আছে, বোঝা গেল। এবার এখান থেকে তাহলে এটা সিম্পলিফাই করো, তাহলে 1/v ইকুয়াল টু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এইটাকে ওপাশে চলে গেলে মাইনাসই হবে, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে যে -2/f। তাহলে v ইকুয়াল টু কত দাঁড়ালো, v ইকুয়াল টু দাঁড়ালো হচ্ছে -f/2। হলো। এবার আমাদের প্রথমে কী চেয়েছিল, ম্যাগনিফিকেশান। তাহলে ম্যাগনিফিকেশান আমরা কী জানি, ম্যাগনিফিকেশান মানে সিম্পল, যে ম্যাগনিফিকেশান m ইকুয়াল টু v/u করে দেবো। এবার ভি কত পেয়েছি, ভি মানে হচ্ছে যে -f/2 পেয়েছি, সাবস্টিটিউট করে দাও।
আর ইউ কত, ইউ মানে হচ্ছে এফ, মানে এইদিকে ক্যালকুলেট করলে মানে মাইনাসে, তাহলে আমাদের কী দেওয়া হলো হাফ। তাহলে অপশান, এই তো অপশানটা মিলে যাবে, মানে পরের পার্টটা করার দরকারও নেই, মানে ডিস্টেন্স ফ্রম দ্য ইমেজ ফ্রম দ্য অপটিক্যাল সেন্টার করার দরকার নেই, প্রথমটা মিলে যায়। যেহেতু এটা এমসিকিউ আর তোমাদের টাইম ওয়াইজ করতে হবে, তাই পুরো কোশ্চেনটা এখানে না করলেও কিন্তু অ্যান্সারটা আইডেন্টিফাই করা যাচ্ছে, চাইলে পরের পার্টটা করতেই পারো, কিন্তু মনে হয় না দরকার আছে। নিজেদের এমনি এর জন্য করে দেখতে পারো যে ডিসটেন্স ফ্রম দ্য ইমেজ অফ দ্য অপটিক্যাল সেন্টার অফ দ্য কী হবে, মানে ভি অ্যাকচুয়ালি সেটাও করাই হয়ে গেল যে f/2, ঠিক আছে। মানে এবার সেটা মাইনাস আছে, মানে ডিরেকশনের জন্য মাইনাস আছে, দুটোই অ্যাকচুয়ালি করা হয়ে গেল। যদি প্রথম পার্টটুকু করেই অ্যান্সার বলে দেওয়া যেত, ভিটুকু ক্যালকুলেট করে f/2 হয়ে যেত, তো f/2 একটা মাত্র অপশানে আছে, পরে আর করার দরকার ছিল না ম্যাগনিফিকেশন, তো জাস্ট করিয়ে দিলাম। এরকমভাবে একটু সিলেক্টিভ হতে হবে, তাহলে সময়টা বাঁচবে আর কি। ঠিক আছে, বোঝা গেল? বেশ, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? বেশ, ঠিক আছে। পরের কোশ্চেন বলছে হোয়াট হ্যাপেন্স when a light is refracted into a medium। এটা খুবই ট্রিভিয়াল কোশ্চেন আর কি। তো লাইট যখন একটা মিডিয়াম থেকে রিফ্লেক্ট হয়, কী হয়, বোথ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভ লেন্থ অফ লাইট ইনক্রিজ, দ্য ওয়েভ লেন্থ ইনক্রিজেস বাট দ্য ফ্রিকোয়েন্সি রিমেন্স আনচেঞ্জড, বোথ ওয়েভ লেন্থ অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডিক্রিজ, ওয়েভ লেন্থ ডিক্রিজেস, ফ্রিকোয়েন্সি রিমেন্স কনস্ট্যান্ট। দেখো, আলোক যখন রিফ্রাকশন বা প্রতিসরণ যাই হোক না কেন, আলোর ফ্রিকোয়েন্সির কিন্তু কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র কী চেঞ্জ হয় না, ওয়েভ লেন্থের চেঞ্জ হয়। তাহলে ফ্রিকোয়েন্সি কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে যে যে অপশানের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে সেই অপশানগুলো সব ভুল। এখানে বলেছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ, এটা হবে না। এইখানে একটা ফ্রিকোয়েন্সি আনচেঞ্জড আছে, এখানে ফ্রিকোয়েন্সি ডিক্রিজ, এটা হবে না। এটা ওয়েভলেন্থ ডিক্রিজ, ফ্রিকোয়েন্সি রিমেন্স কনস্ট্যান্ট, এটা ঠিক আছে। তো দেখো, যখন একটা মিডিয়াম থেকে, সাপোজ এইটা হচ্ছে আমাদের ডেন্সার মিডিয়াম, এটা হচ্ছে আমাদের রেয়ার মিডিয়াম, তাহলে লাইট যখন এখানে পড়বে, এটা যদি তার নর্মাল হয়, তাহলে ডেন্সার মিডিয়াম এরকম বেঁকে যাবে, তবে মানে ভেলোসিটি চেঞ্জ হবে, ভেলোসিটি কী হবে, কমবে, ভেলোসিটি কমছে মানে ওয়েভ লেন্থও কমবে, কারণ ভি ইকুয়াল টু কী হয়, এন ল্যামডা। তাই ভেলোসিটি যদি কমে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ল্যামডাটা অবশ্যই কমবে, তাহলে এক সময় ওয়েভ লেন্থ কী হবে না, ডিক্রিজ হবে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে হোয়াট শুড বি ইনক্রিজড টু ইনক্রিজ দ্য অ্যাঙ্গুলার রিফ্লেকশনের ম্যাগনিফিকেশন। সময় কি এরকম হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। রিফ্লেকশনের ক্ষেত্রে কি ওয়েভলেন্থ ডিক্রিজ করবে? রিফ্লেকশনের ক্ষেত্রে ডিপেন্ড করবে, যদি মিডিয়ামটা একই হয় তাহলে কিন্তু ডিক্রিজ নাও করতে পারে, ঠিক আছে। কারণ দেখো, যদি রিফ্লেকশন না হয়, রিফ্লেকশন বলি, তাহলে দেখো রিফ্লেকশনের ক্ষেত্রে ব্যাপারটা ইজি, যে মিডিয়ামে এলো সেই মিডিয়ামেই গেল, তাহলে এর তো ভেলোসিটি চেঞ্জ হওয়ার কোনো গল্প নেই, ফলে সেক্ষেত্রে কিন্তু ওয়েভলেন্থ ডিক্রিজ হবে না, ঠিক আছে। যদি না মিডিয়াম চেঞ্জ হয়, মানে সাপোজ যে মিডিয়াম থেকে এলো আর যে মিডিয়ামে গেল, দুটো মিডিয়ামে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n1 আর n2 হয়ে যায়, তাহলে কিন্তু চেঞ্জ হতে পারে। কিন্তু রিফ্র্যাকশনে দেখো, যখন যত মিডিয়াম যত ডেন্স হবে, তাতে তার লাইটের ভেলোসিটি কমে যাবে, এটা তো খুবই অবভিয়াস, তাই না। কিন্তু যদি সেম মিডিয়াম হয়, তাহলে তো ওয়েভ লেন্থে কোনো চেঞ্জ হবে না, কিন্তু যাই হয়ে যাক না কেন, ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হবে না, বোঝা গেল? আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা, তারপরের কোশ্চেনটাও এরকমই খুবই ট্রিভিয়াল, এটা সম্ভবত প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন। হোয়াট শুড বি ইনক্রিজ টু ইনক্রিজ দ্য অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন অফ এ সিম্পল মাইক্রোস্কোপ। অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনের অত ফর্মুলা আমি ভাবতে যাবে না, ভাবি যে ম্যাগনিফিকেশন বাড়াতে হবে। একটা সিম্পল মাইক্রোস্কোপ আছে, তার ম্যাগনিফিকেশন বাড়াতে হবে। ম্যাগনিফিকেশন বাড়াতে গেলে কী হতে পারে, অ্যান্সারটা কী হতে পারে? অপশন হচ্ছে পাওয়ার অফ দ্য লেন্স, ফোকাল লেন্থ অফ দ্য লেন্স, লেন্স অ্যাপারচার, অবজেক্ট সাইজ। কোনটা হতে পারে? এটা খুবই মানে জেনারেল নলেজ দিয়েই বলা যাবে।
অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন ভাবার দরকার নেই, তুমি ভাবো অবজেক্টটাকে তুমি ভালোভাবে দেখতে চাও, মানে ম্যাগনিফিকেশনটা বাড়াবে। হ্যাঁ, তা ম্যাগনিফিকেশন বাড়াতে গেলে একটা লেন্সের কোন প্রপার্টিটাকে বাড়াতে হবে? অপশন এ। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই, পাওয়ারটাই বাড়াতে হবে। কারণ দেখো বাকি অপশনগুলো দেখো, অবজেক্ট সাইজ তোমার হাতে নেই, ঠিক আছে, লেন্স অ্যাপারচারও তোমার হাতে নেই, কারণ লেন্স একবার বানানো হয়ে গেলে তার অ্যাপারচার ফিক্সড। ফোকাল লেন্থ অফ দ্য লেন্স তুমি চেঞ্জ করতে পারো না, যেটা চেঞ্জ করতে পারো এটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, পাওয়ার অ্যাকচুয়ালি কী হয়, পাওয়ার পাওয়ার জানো তো, পাওয়ার মানে কী হয়, পি ইকুয়াল টু হয় 1/f1 প্লাস 1/f2 মাইনাস 2/f1 f2, এরকম একটা ফর্মুলা ছিল। ঠিক আছে, এটা একবার একটু খেয়াল দেখে নেবে, যেখানে মাইনাস না প্লাস আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে। অ্যাকচুয়ালি ওই F1 F2টা কি, দুটো লেন্সের দুটো ফোকাল লেন্থ। ঠিক আছে, এইবার তুমি এই দুটোকে অ্যাডজাস্ট করে পিটা চেঞ্জ করতে পারো, তাহলে পাওয়ার অফ দ্য লেন্সটাই তুমি একমাত্র অ্যাডজাস্ট করতে পারো। তা লেন্স অ্যাপারচার কিছু হবে না, অবজেক্ট সাইজ হবে না, এটাও হবে। ওই যে মাইক্রোস্কোপে যে প্র্যাকটিক্যালগুলো করা হয়, ওই যে একটা নব ঘুরিয়ে ঘুরিয়ে যে অ্যাডজাস্ট করা হয়, ওটা অ্যাকচুয়ালি দুটোর মধ্যে ডিস্টেন্সটা, এটা মানে ডি সম্ভবত এইখানে, দুটো লেন্সের মধ্যে ডিস্টেন্স, তো এই ডিস্টেন্সটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করা হয়, এবার পাওয়ারটা চেঞ্জ করা হয়। ঠিক আছে, তো পাওয়ারটা বাড়িয়ে বা কমিয়ে একটা সিম্পল মাইক্রোস্কোপের ম্যাগনিফিকেশন বাড়ানো হয়। এবার এখানে অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনটা জাস্ট বলে দিয়েছি কনফিউজ করার জন্য, জাস্ট ম্যাগনিফিকেশনটা কিছু বাড়বে সেটা জানার জন্য। ঠিক আছে, বোঝা গেছে এ পর্যন্ত? ঠিক আছে সব কিছু? বেশ, আরেকটা কোশ্চেন দেখা যাক। কোশ্চেনটা এরকম বলছে যে slanted object AB is placed on one side of a convex lens, the image from on the opposite side, the angle made by the image, ও আচ্ছা এখানে অ্যাকচুয়ালি ছবিটা আঁকতে হবে। তো সাপোজ আমাদের এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, তারপর একটা কি আছে না কনভেক্স লেন্স আছে, এরকম একটা কনভেক্স লেন্স আছে, তার উপরে কি আছে, একটা অবজেক্ট এবি প্লেস, স্ল্যান্টেড অবজেক্ট মানে অবজেক্টটা একটু ব্যাকা মতো আছে। সাপোজ এইটা আমাদের অবজেক্ট, সোজা না থেকে ব্যাকা, অবজেক্টটা হচ্ছে এবি, মানে কিছুই না অ্যাকচুয়ালি, এখানে একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে রয়েছে। ঠিক আছে, তো এই যে অ্যাঙ্গেলটা করে রয়েছে, সে অ্যাঙ্গেলটা মনে করো হচ্ছে আলফা। ঠিক আছে, এবার বলেছে যে এর যে কী বলে ইমেজ যেটা হবে, ইমেজটা কত অ্যাঙ্গেলে করবে, কিছু ইনফরমেশান এখানে দেয়া রয়েছে, যেমন এখানে ইউ দেয়া আছে, মানে এই ডিস্টেন্সটা দেয়া আছে হচ্ছে ইউ ইকুয়াল টু দেওয়া রয়েছে 30 সেন্টিমিটার, এটা কোশ্চেনেই প্রোভাইড করা আছে। আর এফ দেওয়া আছে, লেন্সটার ফোকাল লেন্থ, এটা দেওয়া আছে 20 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে যে এই অবজেক্টটার যদি সোজা হাইট হবে, সোজা হাইট হচ্ছে 2 সেন্টিমিটার, আর এইখানের এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে 1 সেন্টিমিটার। এগুলো কোশ্চেনেই প্রোভাইড করা আছে, ছবিটা জাস্ট দেওয়া আছে কোশ্চেনের সাথে। তো আমাদের অ্যান্সার যেটা বার করতে হবে এটা হচ্ছে যে এইখানে তো অবজেক্টটা অ্যাঙ্গেল করে আছে আলফা, তাহলে ইমেজটা কত অ্যাঙ্গেল করবে সেটা আমাদের বার করতে হবে। কীভাবে করবো, কী মনে হয় কীভাবে করা যেতে পারে? এটা খুবই সিম্পল। তো আমাদের কাছে দেয়া রয়েছে ইউ, ইউ দেওয়া আছে, ভিটা দেওয়া নেই, তাহলে আমরা প্রথমে যেটা করবো সবার আগে ভিটা বার করে নেবো। আমাদের ফর্মুলা কি, 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। ঠিক আছে, তাহলে এখানে করে ফেলো, তাহলে 1/vটা কত দাঁড়াবে, 1/v মাইনাস 1/ইউটা কত দেখো 30, এবার 30টা কোন দিকে, এই দিকে আছে, তার মানে -30। 1/f, এফটা কোন দিকে দেখো, এফটা হচ্ছে যে এই তলে আগে হিট করেছে, তার মানে এফটা এর যে ফোকাল লেন্থ হবে এটা এই দিকেই হবে, তাই না, এই দিকেই হবে, তাহলে সেক্ষেত্রে এফটা পজিটিভই হবে, সাইন কনভেনশন লেফট থেকে রাইটে গেলে পজিটিভ। তাহলে এখান থেকে 1/v আমার দাঁড়ালো, এটা ক্যালকুলেট করলে 30টা পাশে যোগ হয়ে যাবে,
এসছে 1/60। এটা ছোটো যোগ বিয়োগ এটা করে নেবে। তাহলে ভি আমার কত দাঁড়ালো 60। এবার ভিটা পজিটিভ এসছে, তার মানে কি আমাদের ইমেজটা এইদিকে কোথাও একটা হবে। এবার কত অ্যাঙ্গেল করে হবে জানি না, ম্যাগনিফিকেশন কত হবে সেটা আমরা করতেই পারি। ম্যাগনিফিকেশান কী হয় -v/u হয়। তাহলে ভিটা কত 60, ইউটা কত -30। -30 কেন আশা করি সবাই বুঝতেই পারছো, কারণ এটা এই দিকে আছে আর এখানে একটা মাইনাস আছে, তাহলে অ্যাকচুয়ালি +2। ম্যাগনিফিকেশান তো আর নেগেটিভ হতে পারে না, নেগেটিভ ম্যাগনিফিকেশান মানে অ্যাকচুয়ালি অবজেক্ট ছোটো হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কি যে ম্যাগনিফিকেশানের ভ্যালু পজিটিভ, তার মানে যে ইমেজটা হবে সেটা অবশ্যই বড় হবে। ঠিক আছে, তো এইবার এই ক্ষেত্রে আমরা কী করব না, যে অ্যাঙ্গেলটা বার করতে হবে, তাই তো। অ্যাঙ্গেলটা কীভাবে বার করবো, dv/du আমাদের যেই কী ফর্মুলাটা ছিল, আগের দিনের সাইডটা বার করবো। dv/du ছিল হচ্ছে m² n2/n1, এই ফর্মুলাটা আমরা ইউজ করব এখানে। তো dv/du ইকুয়াল টু আমাদের m² n2/n1টা 1 হবে, তার কারণ এইদিকে আর এইদিকে মিডিয়ামটা সেম, দুটোই একই মিডিয়াম আছে। তাহলে এটা ইকুয়াল টু কী দাঁড়ালো, m মানে কত 2, তাহলে এটা ইকুয়াল টু দাঁড়ালো 4। ঠিক আছে, এবার দেখো ইমেজের অবজেক্টের হাইটের কোনো চেঞ্জ হয়নি, তার মানে ডিভি ইকুয়াল টু কী হবে 4 ইন্টু ডিইউ। দেখো ডিইউটা তো ডিইউটা কত জাস্ট চেঞ্জ হয়েছে, ডিইউ মানে কি আগে ইউটা এখানে ছিল, এটা এইদিকে সরে গেছে, কতটা সরেছে 1 সেন্টিমিটার সরেছে, সেটাই ইউ এর চেঞ্জটা। তাহলে কী হবে 4 ইন্টু 1। ঠিক আছে, তাহলে আমাদের ভিটা কতটা সরবে 4 সেন্টিমিটার সরবে। ঠিক আছে, আর হাইটটা কতটা চেঞ্জ হবে না, হাইটের ক্ষেত্রেও সেম করতে পারো। তাহলে এম ইকুয়াল টু কী হয় না এইচ অফ ইমেজ এইচ অফ অবজেক্ট। তাহলে এইচ অফ ইমেজ কী হবে, এইচ অফ ইমেজ হবে না এইচ অফ আই ইন্টু ওদের হাইটের রেশিওটা ডি ওয়াই, ওয়াই মানে এইটার হাইট বা এইটার হাইট, তাই তো। তার মানে কী হবে এটার হাইট কত 2, আর ম্যাগনিফিকেশান কত এসেছিলো, এটা ডিওয়াই না লিখে এম এ লিখি, তাহলে কনফিউশন হবে না। এম কত 2, তাহলে 4। তাহলে দেখো সবই পেয়ে গেছি, এটা 4 এটা 4, মানে এটা দেখো এটা এদিকে 1 সেন্টিমিটার ছিল, এদিকে হাইট 2 সেন্টিমিটার ছিল, এটার হাইটটা কী হবে না এটার হাইটটা এইরকম হবে, বুঝতে পারছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে এই দিকেও 4 সেন্টিমিটার হবে, এই দিকেও 4 সেন্টিমিটার হবে। তাহলে এইবার বলো এইখানে যে অ্যাঙ্গেল যেটা হবে, সাপোজ এটা নাম দিলাম α1, α1-এর ভ্যালু কত হবে বলো দেখি, tan α1 করো। tan α1 মানে কি লম্ব বাই ভূমি, তাহলে এই দুটোই যেহেতু 4 সেন্টিমিটার, তাহলে লম্বও 4 ভূমিও 4, তার মানে tan 45 ডিগ্রি। এবার যেহেতু এই অ্যাঙ্গেলটা উপরের দিকে ছিল, এই অ্যাঙ্গেলটা নিচের দিকে, তাহলে এক্ষেত্রে হবে মাইনাস আসবে একটা, তাহলে আলফাটা হবে কি -45 ডিগ্রি। এই অপশানটা, এটা কিন্তু খুব ভালো প্রবলেম, বোঝা গেল। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, সিম্পল মানে জাস্ট ফর্মুলাগুলো দিয়ে হয়ে যাবে। কিন্তু জাস্ট এখানে একটুখানি বুদ্ধি লাগাতে হবে যে আমরা
বেস দেওয়া রয়েছে, মানে হাইট হচ্ছে 2 সেন্টিমিটার, বেস হচ্ছে 1 সেন্টিমিটার সরেছিল। সিমিলারলি আমাদের কী বলে ইমেজের ক্ষেত্রে কি দেখলাম না, দুটোই চার, হাইটও চার আর কতটা সরেছে সেটাও চার। তার মানে ট্যান মানে কি, লম্ব আর ভূমি করবো, লম্বও চার ভূমিও চার, মানে 1/45 হওয়া উচিত ছিল। কিন্তু দেখো এটা তো অবজেক্টটা উল্টো হবে সবসময়, তাই না? একটা কনভেক্স লেন্সের সামনে যদি একটা অবজেক্ট রাখা হয়, এটা কী হয়, সবসময় উল্টো হয়। তো সেই ক্ষেত্রে ওখানে অবজেক্টটা উল্টো দিকেই হবে। এবার উল্টো দিকটা তুমি কীভাবে বোঝাবে, অ্যাঙ্গেলের টার্মসে। তার মানে এই অ্যাঙ্গেলটা নিচের দিকে, এবার আগের অ্যাঙ্গেলটা যেহেতু প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর দিকে ধরা হয়েছিল, তাহলে এটা যদি নিচের দিকে ধরা হয় তাহলে সাইন কনভেনশন হবে, এটা নেগেটিভ হবে, সেই জন্য এটা -45 ডিগ্রি। তাহলে এটা শুধুমাত্র ওই অ্যাঙ্গেলের ইনফরমেশানটা দিয়ে পুরোটা বুঝিয়ে দেওয়া সম্ভব যে আমাদের ইমেজটা কেমন হবে। এটা কিন্তু খুব ব্রিলিয়েন্ট একটা প্রবলেম। হ্যাঁ, প্রবলেমগুলো একটু যথেষ্ট ভালো প্রবলেম। এটা শুধু করে শুধুমাত্র ফর্মুলা দিয়ে কিন্তু প্রবলেমটা করা যাবে না, একটুখানি বুদ্ধিও লাগে। বোঝা গেল এই প্রবলেমটা? আরও কোনো কোশ্চেন? ঠিক আছে, কোনো অসুবিধা নেই তো? বোঝা গেছে প্রবলেমটা? হ্যাঁ স্যার। বেশ, প্রবলেমটা কিন্তু খুব ভালো, প্র্যাকটিস করতে পারো, এই ধরনের প্রবলেম আসতেই পারে। বেশ, এবার আমরা নেক্সট দিকে চলে যাব, আমাদের সিলেবাসের পরের পোর্শন হচ্ছে অ্যাভারেশন। ঠিক আছে, অ্যাভারেশন মানে কী বলবো, অ্যাভারেশনটা অ্যাকচুয়ালি ত্রুটি। ঠিক আছে, মানে একটা লেন্স বা একটা কিছু যে তুমি মেজার করছো কতটা ভুল হবে সেটাকেই অ্যাভারেশন বলে। তো অ্যাভারেশনের ডেফিনিশনটা এরকম। তো এইগুলো থেকে অ্যাকচুয়ালি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আসে, কোনো অঙ্ক আর কি খুব কমই আসে। কোথা থেকে অঙ্ক আসে এটা বলে দেবো। তো এগুলো ইনফরমেটিভ টাইপের কোশ্চেন আসে। তো অ্যাভারেশনটা কি, অ্যাভারেশনটা হচ্ছে যে একটা রিয়েল ইমেজ আর আইডিয়াল ইমেজের মধ্যে যে ডিপারচার। ঠিক আছে, মানে রিয়েল ইমেজ তোমার যেটা হওয়া উচিত ছিল, মানে সরি আইডিয়াল ইমেজ যেটা হওয়া উচিত ছিল, রিয়েল ইমেজ তো এরকম নাও হতে পারে। এটা কিসের উপর ডিপেন্ড করবে না, তোমার লেন্সটা কেমন, হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করবে লেন্সের কম্বিনেশনটাকে এবং কতটা পারফেক্ট। তো অ্যাভারেশন হচ্ছে যে ইমপারফেকশন অর ডিস্টরশন অফ দ্য ইমেজ ফর্ম বাই দ্য লেন্স আর মিরর। তো এটা কেন হতে পারে না, অনেকগুলো কারণে হতে পারে। যে কোনো কারণে হয়তো লেন্সের সিস্টেমে ঠিকঠাক ফোকাস করতে পারেনি, যদি কমপ্লেক্স শেপ হয়, মাল্টিপল ওয়েভ লেন্থ হয়, ওয়াইড ভিউ অ্যাঙ্গেল হয়। তো অ্যাভারেশনের যে খুব সহজ যে ডেফিনেশান সেটা হচ্ছে যে ডিপারচার অফ রিয়েল ইমেজেস ফ্রম দ্য আইডিয়াল ইমেজেস, সিম্পল। ঠিক আছে, কার রেসপেক্টে হবে না, সাইজ, শেপ, পজিশান, হ্যাঁ, এইগুলোর রেসপেক্টে হবে। তো অ্যাকচুয়ালি ওই যে যে ডেফিনেশানগুলো বলা হয় যে প্যারাক্সিয়াল রেস, নন প্যারাক্সিয়াল রেস, এগুলো যদি ভুলে গিয়ে থাকো একবার একটু বলে দিই। প্যারাক্সিয়াল রেস কোনগুলো? প্যারাক্সিয়াল রেস হচ্ছে যে যেগুলো মানে ইনসিডেন্টটা ধরে নেওয়া হবে ভেরি ক্লোজ টু দ্য অ্যাক্সিস অফ সিস্টেম, সেগুলো প্যারাক্সিয়াল রেস। আর কী বলে, নন প্যারাক্সিয়াল রেস মানে যেগুলো ওই ইনসিডেন্ট রেটা অ্যাক্সিসের থেকে অনেকটা দূর দিয়ে যাবে। তো সেইগুলোকে বলা হবে নন প্যারাক্সিয়াল রেস। অ্যাকচুয়ালি যদি এরকম একটা কেস হয় যে এরকম একটা অ্যাঙ্গেল করেছে যে যে নন প্যারাক্সিয়াল রেস থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, থিটাটা লার্জ, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে তার সাইনটা কনসিডার করা হয়। মানে থিটা অ্যাঙ্গেল করে তার সাইন থিটা হবে। তাহলে যদি থিটাটা যদি স্মল না হয় তাহলে এটাকে এক্সপ্যান্ড করা যায়। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হয়, সাইন থিটা মাইনাস থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, প্লাস থিটা 5 ফ্যাক্টোরিয়াল ডট 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 আর যাচ্ছি না। তো অ্যাকচুয়ালি যেটা করা হয় যে ইউজুয়াল ক্ষেত্রে এগুলো খুব কাছাকাছি হয়, যদি প্যারাক্সিয়াল রেস হয় সেক্ষেত্রে থিটাটা খুব ছোটো হয়, ফলে এই হায়ার টার্মগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা। কিন্তু যদি নন প্যারাক্সিয়াল রেস হয়, মানে অনেকটা দূর দিয়ে যাচ্ছে অ্যাক্সিসের থেকে, তাহলে কিন্তু থিটাটাকে ওইভাবে নেগলেক্ট করা যাবে না, তখন এই হায়ার টার্মগুলো থাকবে, যার ফলে একটা এররের টার্ম চলে আসে। বোঝা গেল? এটাকে অ্যাকচুয়ালি ওই থার্ড অর্ডার থিওরি বলে, এখান থেকে অনার্সে কোশ্চেন আসতো, এখন দরকার নেই সেগুলো, জাস্ট একটা মাথায় রাখলেই হবে।
তো অ্যাভারেশন, এটাকে এই জিনিসটাকে অ্যাভারেশন বলে। তো অ্যাভারেশনটা কি দাঁড়ালো না, যে আইডিয়াল ইমেজ থেকে রিয়েল ইমেজের যে ডিপারচারটা, মানে যে ইমপারফেকশন হবে, ইন টার্মস অফ ডিস্টরশন হতে পারে, কিসের ইমপারফেকশন হবে না, যে অ্যাকচুয়াল সাইজ, তার রেসপেক্ট হতে পারে, শেপ হতে পারে, পজিশন হতে পারে, ঠিক আছে, এগুলো সবই অ্যাভারেশনের মধ্যে পড়ে। তো কয়েকটা ডিফারেন্ট টাইপের অ্যাভারেশন যেগুলো সিলেবাসে অ্যাকচুয়ালি টোটাল 5টা টাইপ অফ অ্যাভারেশন পড়ানো হয়। প্রথমটা হচ্ছে স্পেরিক্যাল অ্যাভারেশন, তারপরে কোমা, অ্যাস্টিগমেটিজম, কার্ভেচার আর ডিস্টরশন। দেখলাম ডিস্টরশনটা তোমার সিলেবাসে নেই, ওই জন্য আমি মেনশন করি। তো তাও একবার দেখে নিতে পারো, তাহলে 5টা টাইপের অ্যাভারেশন পড়ানো হয়। প্রথমটা হচ্ছে স্পেরিক্যাল অ্যাভারেশন। স্পেরিক্যাল অ্যাভারেশন মানে কি, যে ধরো একটা স্পেরিক্যাল লেন্স আছে, ঠিক আছে, এটা স্পেরিক্যাল লেন্সের ক্ষেত্রে কি হবে না, যে স্পেরিক্যাল লেন্সের ক্ষেত্রে হয়ে যাওয়ার কী বলে, রিফ্রাকশনের পর কী হওয়া উচিত ছিল, যে লাইটগুলো সব ফোকাসে গিয়ে মিলিত হওয়া উচিত ছিল। সাপোজ এইটা আমাদের একটা কনভেক্স লেন্স, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটা মনে করো আমাদের ফোকাস এফ, মুখ্য ফোকাস। এবার যদি লাইটটা প্রিন্সিপাল অ্যাক্সিসের কাছাকাছি আসে, তাহলে কি হবে না, এখান থেকে যে লাইটগুলো যাবে সেগুলো সবই ফোকাস দিয়ে যাবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু রিয়েল সিস্টেমে দেখা যায় যে যে লাইটগুলো আসছে, অন্য কালার দিয়ে করি, রিয়েল সিস্টেমে দেখা যায় যে লাইটগুলো অনেক দূর দিয়ে আসছে, সেগুলো রিফ্র্যাকশনের পর ফোকাসে না মিলিত হয়ে একটু দূরে গিয়ে মিলিত হয়। তাহলে আমাদের এই যে একটা স্মল যে ডিস্টেন্স যেটা হবে, এটা কি, ধরো এফ প্রাইম করা হবে, এটা কি হবে যে না, এফ ওয়ান মাইনাস এফ, মানে অ্যাকচুয়াল তো আমার এফে মিলিত হওয়ার কথা ছিল কিন্তু মিলল না, ঠিক আছে, এটা যে স্পেরিক্যাল যে এররটা, ঠিক আছে। তো এইটাকেই বলা হবে হচ্ছে স্পেরিক্যাল অ্যাভারেশন, স্পেরিক্যাল। তাহলে এর জন্য কি হতে পারে, ইমেজটা ব্লার হতে পারে, ঠিক আছে, এই যে কাছে, মানে এটাই বলছে যে স্পেরিক্যাল লেন্সেস অর মিরর্স ডোন্ট ব্রিং অল দ্য ইনকামিং ইমেজ টু দ্য সেম ফোকাস। এটা মিররের ক্ষেত্রেও জিনিসটা কিন্তু ট্রু। এটা কি হতে পারে, তার কারণটা কি, যে হয়তো লেন্সটা একদম পারফেক্ট লেন্স মেকার ফর্মুলা দিয়ে বানানো হয়, একটু ত্রুটি থেকে গেছে, মানে ওদের ফোকাল লেন্থগুলো ম্যাচ করেনি বা কিছু একটা, হ্যাঁ, বা পারফেক্ট কাট হয়নি, এগুলো তো পারফেকশনের উপর ডিপেন্ড করে। তো এইগুলো অ্যাকচুয়ালি রিজনেবল। তারপরেরটা হচ্ছে ক্রোমাটিক অ্যাভারেশন। ক্রোমাটিক অ্যাভারেশন মানে কি, তো আচ্ছা, এর যে স্পেরিক্যাল অ্যাভারেশন তার রিমেডি আছে, হ্যাঁ, তো রিমেডি কী কী আছে, তো রিমেডি অ্যাকচুয়ালি ওই মানে রেডিয়াস অফ কার্ভেচার যেটা হবে সেটা সুইটেবল হতে হবে, মানে ওই লেন্স মেকার ফর্মুলাটা ভ্যালিড হবে, হ্যাঁ, এরকম আরও অনেকগুলো আছে, বা দুটো লেন্সের কম্বিনেশান ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো এইগুলো যেগুলো অ্যাকচুয়ালি চশমা বানানোর সময় খুব ভালোভাবে মেনটেন করা হয়, এটা এই এররগুলো না থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ক্রোমাটিক অ্যাভারেশন। ক্রোমাটিক অ্যাভারেশনটা কালারের উপর, ক্রোমাটিক মানে নামটা শুনে বুঝতে পারছো, এটা অ্যাকচুয়ালি কালারের উপর ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। মানে হচ্ছে যে সাপোজ ডিফারেন্ট কালারের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপ অফ, মানে যে ডিফারেন্ট জায়গায় যদি এটা মিলিত হয়, তাহলে কি হবে, একটা ফ্রিঞ্জ টাইপের দেখতে পাবো। এখানে সাপোজ হোয়াইট লাইটের একটা পয়েন্টে মিলিত হওয়ার কথা ছিল, কিন্তু লালটা এক জায়গায় হলো, নীলটা এক জায়গায় হলো, ফলে আমরা হোয়াইট কালার পেলাম না। তাহলে এখানে কালার ফিল্ম, রেড একদিকে, রেড একদিকে ব্লু, হ্যাঁ, হাই কন্ট্রাস্ট পেন্টস, এটাকে বলে ক্রোমাটিক অ্যাভারেশন। আচ্ছা, এরপরে সাপোজ যেটা আছে এটা হচ্ছে কোমা, ঠিক আছে। কোমা মানে কি বলছে, কোমা মানে অ্যাকচুয়ালি যে যদি অফ অ্যাক্সিস হয়, মানে একটা ব্যাকা টাইপের লাইট আসে, মানে কেমন, যদি ছবিটা আঁকি, সাপোজ এইরকম আমাদের একটা লেন্স আছে, কনভেক্স লেন্স দিয়ে আঁকার চেষ্টা করছি, তো এটা প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে লাইটটা কেমন এলো, লাইটটা এলো যে এরকম ব্যাকা মতো, ব্যাকা হয়ে যাচ্ছে, মানে আমি কি বলতে চাইছি, যে লাইটটা এরকম ডিরেকশনে এলো,
তো এটা এরকম সোজাই চলে গেল, সোজা বেরিয়ে গেল। এখানে মনে করো একটা স্ক্রিন আছে, তোমার পর্দা আছে এখানে একটা, আর একটা লাইট কি এলো, আর একটা লাইট এর প্যারালাল একটা লাইট এলো আর কি, ব্যাকা হয়ে গেছে। আঁকাটা খুব মুশকিল আর কি এখানে। এই লাইটটা এলো, তাহলে এই লাইটটা কী হবে না, এই লাইটটা সাপোজ এই পাথটা ফলো না করে এরকম বেঁকে গেল, এরকম একটা পয়েন্টে গেল। আবার একটা এই পয়েন্ট বরাবর একটা লাইট এসেছিলো, সেটা এইখান থেকে রিফ্র্যাক্ট হয়ে এইখানে কোথাও একটা গেল। তার মানে আমরা এরকম একটা ফ্রিঞ্জ টাইপের দেখতে পাবো, ঠিক আছে, মানে এইখানে একটা পয়েন্ট পাবো, এইখানে একটা পয়েন্ট পাবো, এইখানে একটা এরকম এরকম অনেকগুলো পয়েন্ট এরকম পেতে থাকবে, ঠিক আছে। তো এই ছবিটা একটু দেখে নেবে, সব বইতেই আছে। তো এই জিনিসটাকে কোমা বলা হয়। তখন যে অফ অ্যাক্সিস পয়েন্ট থেকে আসলে যে একটা সিঙ্গেল পয়েন্টে কনভার্ট করে না, অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল পয়েন্টে কনভার্ট করা উচিত ছিল, দেখা আসুক বা সোজা আসুক, কারণ ফোকাস এই ধরো এটা যদি ফোকাস প্লেন হয় তাহলে এটা দিয়ে কোথাও একটা বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তো এটা অ্যাকচুয়ালি কোমা বলা হয় এটাকে, ঠিক আছে। তো এটার জন্য কি হবে না, পয়েন্ট সোর্সটাকে, ওই পয়েন্ট সোর্সটাকে আমরা কি দেখব, যে কমেট শেপ, ঠিক আছে, মানে এটা ওই কী বলে ধূমকেতু টাইপের শেপ দেখতে হবে, মানে একটা টেইল আছে তার, হ্যাঁ এরকম একটা দেখতে হতে পারে। তো এই জন্য এটার নামটা কোমা হয়েছে। আচ্ছা, আর অ্যাস্টিগম্যাটিজমটা কি, অ্যাস্টিগম্যাটিজমটা অনেকটা এরকমই, শুধুমাত্র ডিফারেন্ট প্লেনের উপরে ডিপেন্ড করে, মানে হরিজন্টাল প্লেনে একরকম হবে বা ভার্টিক্যাল প্লেনে একরকম হবে। মানে একটা পয়েন্ট সোর্সটাকে একটা স্ট্রেচ দেখাবো, মানে একটা যদি পয়েন্ট বাল্ব চলে সেটাকে আমরা দেখবো একটু লম্বাটা টাইপের দেই, ঠিক আছে। এটা এস্টিমেটেড, এটা ইউজুয়ালি হয়, মানে যদি একটা ঘষা কাজ দিয়ে তুমি একটা পয়েন্ট একটা বাল্বের দূর থেকে দেখো, তাহলে সেটা দেখাবে বাল্বটা একটা চ্যাপ টাইপের দেখতে লাগছে, এটাকে অ্যাস্টিগম্যাটিজম বলে। বোঝা গেল? তো অ্যাকচুয়ালি কোমারও অনেক রিমেডি আছে, অ্যাস্টিগম্যাটিজমেরও রিমেডি আছে, তো রিমেডিগুলো এখন দরকার নেই। আচ্ছা, আরেকটা যেটা আছে ডিস্টরশন, ডিস্টরশনটা খুবই সিম্পল, মানে ডিস্টরশনটা মানে এগুলোকে অবজেক্ট ইমেজগুলোকে একটু ব্যাকা দেখাবে। মানে যদি তোমার একটা পারফেক্ট স্কোয়ার অবজেক্ট থাকে, তার ইমেজটা একটু ডিস্টর্টেড হয়ে গেল, সেটা মানে সাপোজ একটু রম্বস টাইপের দেখতে হয়ে গেল, ঠিক আছে, মানে একটা স্কোয়ারটাকে একটা কুশন টাইপের দেখতে হয়ে গেল। তো এইগুলো অ্যাকচুয়ালি এই ডিস্টরশনের মধ্যে। তো এটা যেহেতু সিলেবাসে নেই বলে আমি পার্টটাকে রাখিনি। বেশ, ঠিক আছে, এইগুলো জাস্ট ডেফিনেশনগুলো একটু মাথায় রাখবে, যে কোনটা কী ধরনের এররের জন্য, কী ধরনের ইমপারফেকশনের জন্য কোনটা হয়, মানে এইগুলো থেকে এমসিকিউ আসে আর কি, জাস্ট ডেফিনেশন থেকে। বেশ, তারপরে আরেকটা যেটা টপিক সিলেবাসে আছে সেটা হচ্ছে যে আইপিস। এবার ওই আইপিস তো বলেছিলাম, আইপিস মানে হচ্ছে যে ধরো একটা তুমি মাইক্রোস্কোপ বানাচ্ছ বা টেলিস্কোপ বানাচ্ছ, তো যেটা হচ্ছে চোখের কাছে থাকবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে আমাদের আইপিস হবে। অ্যাকচুয়ালি আইপিস যেটা করে, মানে অবজেক্টিভ, যে অবজেক্টের কাছে যে লেন্স থাকে এটা অবজেক্টিভ লেন্স বলে, সেটাকে সেটার যে ইমেজটা হয়, তা আইপিস কী করবে, সেইটার ইমেজটাকে বড় করে দেখাবে, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে যে হাইগেন্স, এটা দু ধরনের হয়, একটা হচ্ছে হাইগেন্স আইপিস, একটা হচ্ছে র্যামস্টেন আইপিস, দুজনের নাম অনুযায়ী আর কি। তো হাইগেন আইপিসের স্ট্রাকচারটা কীরকম, হাইগেন আইপিসের স্ট্রাকচারটা এরকম, মানে দুটো প্লেনো কনভেক্স লেন্স ইউজ করা হয়। প্লেনো কনভেক্স লেন্স মানে হচ্ছে যে একদিকে প্লেন আর একদিকে কনভেক্স, মানে এইগুলো দুটোর ক্ষেত্রেই ইউজ করা হয় হচ্ছে প্লেনো কনভেক্স লেন্স। মানে দেখতেই পাচ্ছ এই দিকটা আমাদের কনভেক্স আর এই দিকটা আমাদের প্লেন। তো দুটো প্লেনো কনভেক্স, এটা দুটোর ক্ষেত্রে, মানে র্যামস্টেনের ক্ষেত্রেও যার আর হাইগেনের ক্ষেত্রেও তাই, এই দুটোতেই এই সেম জিনিসটা ইউজ করা হয়। এবার কনস্ট্রাকশনটা দুটোর ক্ষেত্রে আলাদা, ঠিক আছে।
তো দুটো থিন, এবার লেন্সগুলো অবশ্যই থিন হতে হবে। তো সাপোজ এই দুটো এই ক্ষেত্রে আমাদের দুটো লেন্স আছে আর কি। তো একটা হচ্ছে, একটা নাম দেওয়া হচ্ছে ই, একটা নাম দেওয়া হচ্ছে এফ। তো এই দুটো র্যাম হাইগেনের ক্ষেত্রে কী করা হবে না, এরকম সিস্টেম বানাতে গেলে কী করতে হবে, দুটো লেন্সটাকে এমন দূরত্বে রাখতে হবে যাদের মধ্যেখানে ডিস্টেন্সটা কী হবে না 2f হবে। 2fটা কি, কোন এফ, তাহলে দুটো আলাদা আলাদা ফোকাল লেন্থ হবে, একটার ফোকাল লেন্থ সাপোজ এফ আর একটার ফোকাল লেন্থ হবে 3f। তাহলে দুটো প্লেনো কনভেক্স লেন্স হবে, ঠিক আছে। তাহলে দুটো প্লেনো কনভেক্স লেন্সের যে ফোকাল লেন্থ হবে একটা f1 একটা f2। তাহলে একটার ফোকাল লেন্থ কি হবে f ওয়ান ইকুয়াল টু হবে হচ্ছে f, আর একটার হবে হচ্ছে 3f, ঠিক আছে। মানে একটার যে ফোকাল লেন্থ হবে আর একটার ফোকাল লেন্থ হবে তার 3 টাইমস। মানে আমি ই আর এফ এর কথা বলছি, ইটার যদি ফোকাল লেন্থ হয় স্মল এফ আর এফটার যে ফোকাল লেন্থ হবে এটা 3f। তাহলে এরকম দুটো আমার প্লেনো কনভেক্স লেন্স দিতে হবে, এবং তাদের মধ্যে যে ডিস্টেন্সটা হবে সেটা কী হবে 2f, ঠিক আছে। তাহলে 2f দূরত্বে রাখলে এটা এটা হবে। এবার এটার কাজ কি না, ধরো এই অসীম দূরত্ব থেকে তুমি একটা স্টারের তুমি দেখতে চাইছো টেলিস্কোপ দিয়ে, তাহলে স্টার থেকে যে লাইটটা আসবে অবভিয়াসলি এটা সবসময় যে প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল হবে নাও হতে পারে। তো এটার কাছে দুটো, ধরো এই যে দুটো রে দুটো এলো, সেই দুটো এইখানে এসে মিট করলো। আমি চোখ, এটা অ্যাকচুয়ালি এই বরাবর চলে আসতো, কিন্তু আমাদের এইখানে আরেকটা লেন্স আছে, সে তার জন্যে ও এটাকে এইভাবে দেখবে, ঠিক আছে। তার মানে দেখবে যে ওর অবজেক্টটা ইমেজটা এখানে কোথাও একটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটা জিনিসটা আর কি ফোকাস করতে খুবই সুবিধা হবে। এটা অ্যাকচুয়ালি ক্রিশ্চিয়ান হিউগেন্স করেছিল 17th সেঞ্চুরি, মানে বুঝতেই পারছো বহু কাল আগে। সব থেকে শুরুর দিকে যে অপটিক্সের যে ইনস্ট্রুমেন্টগুলো বানানো হয়েছিল এগুলো তার মধ্যে একটা, ঠিক আছে। আচ্ছা, এবার এটার অনেক ফিচার্স আছে, ঠিক আছে। ফিচার্স হচ্ছে যে লো পাওয়ার অ্যাপ্লিকেশান, মানে কম পাওয়ার একটা কম্বিনেশান যেটা দিয়ে খুব দূরের জিনিস দেখা যায়, আর ক্রোমাটিক অ্যাভারেশন এটাকে মিনিমাইজ করে, ঠিক আছে। মানে ক্রোমাটিক অ্যাভারেশনের কোনো প্রবলেম এখানে হবে, বোঝা গেল। আর আচ্ছা, সাইড এটা ফিল্ড লেন্স, আচ্ছা এই তো আগেও বলেছি দুটো প্লেনো কনভেক্স লেন্স হবে, যে আই লেন্স ক্লোজার টু দ্য আই, এটাকে আইপিস বলা হয়, ঠিক আছে। এই ই দিয়ে যেটা লেখা হবে এটা চোখের কাছে থাকবে, সেই জন্য এটাকে আই লেন্স বলা হবে। আর ফিল্ড লেন্স হচ্ছে যে এটাকে এফ ফিল্ড লেন্স বলা হয়, এটা কী হবে না অবজেক্টের কাছে থাকবে, সেই জন্য এটাকে ফিল্ড লেন্স বলে, ঠিক আছে। তাহলে বোথ কনভেক্স লেন্স ফেসিং দ্য অবজেক্ট, বোথ লেন্সটা কী হবে না, তাদের কনভেক্স সাইড যেটা হবে এটা কী হবে না অবজেক্টের দিকে, মানে এই দিকে কোথাও একটা অবজেক্ট আছে, দূর থেকে লাইটটা আসছে, তাহলে তাদের যে কনভেক্স সাইডটা হবে এটা কি অবজেক্টের দিকে হবে, বোঝা গেল। বেশ, এইটা গেল হচ্ছে হাইগেন আইপিস। এবার পরে যেটা আছে র্যামস্টেন আইপিস। তো র্যামস্টেন আইপিএসের ক্ষেত্রে কী হবে, র্যামস্টেনের ক্ষেত্রে না দুটোই অ্যাকচুয়ালি সেম হবে, যে প্লেনো কনভেক্স লেন্স হবে, ঠিক আছে। এবং তাদের দুটোর ক্ষেত্রেই যে ফোকাল লেন্থ যেটা হবে এটা এফ হবে। মানে এখানে একটা কী ছিল, একটার ফোকাল লেন্থ ছিল এফ, একটার ফোকাল লেন্থ ছিল 3f। এক্ষেত্রে কী হবে f1 ইকুয়াল টু f2 ইকুয়াল টু এফ হবে। দুটোর ফোকাল লেন্থ কী হবে না সেম হবে, ঠিক আছে। এইবার সেম এখানেও এটা অ্যাকচুয়ালি একটু একটু মডিফাইড, মানে হাইগেনের থেকে একটু মডিফাইড। তারপরে এটা লামজিং করেছিল 18th সেঞ্চুরিতে। এটা অবশ্যই ওটার থেকে একটু হাই রেজলিউশন ইমেজ দেখাবে আর কি। তো এক্ষেত্রেও জিনিসটা একই রকম, যেতে কীভাবে মনে রাখবে না দুটোর মধ্যে দুটোর ফোকাল লেন্থ কী হবে, দুটোর ফোকাল লেন্থ সেম হবে। আর যে দুটো প্লেনো কনভেক্স লেন্স হবে তাদের মধ্যে ডিস্টেন্সটা হতে হবে, আগেরটার ক্ষেত্রে ছিল 2f, এক্ষেত্রে যে ডিস্টেন্সটা সেটা কী হবে না সেটা হচ্ছে 2f/3। এটা হচ্ছে বাই কনস্ট্রাকশন এরকম করা হয়েছে, আগেরটা কী ছিল 2f ছিল, এটা কী হবে 2f/3, ঠিক আছে। তাহলে কী হবে যে না ইমেজটা ঠিকঠাক দেখা যাবে আর কি। তাহলে এক্ষেত্রে দিস অলসো ইউজেস টু প্লেনো কনভেক্স লেন্স, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে যেটা আলাদা সেটা হচ্ছে যে আগেরটার ক্ষেত্রে কী ছিল, দুটোর যে কনভেক্স পার্টটা ছিল ওই দেখানো পোর্শনটা দুটোই কি অবজেক্টের দিকে ছিল। এই ক্ষেত্রে কী হবে দেখো, এটা দুটো অবজেক্ট ফেসিং ইচ আদার, মানে এটার কনভেক্স পার্ট এই দিকে, এটার কনভেক্স পার্ট এই দিকে, ঠিক আছে। তো ফিল্ড স্টপ ইজ লোকেটেড উইদিন দ্য আইপিস, মানে ফিল্ড স্টপ মানে যে পয়েন্টে এসে এটা স্টপ হচ্ছে
তাহলে সেটা অ্যাকচুয়ালি দুটো উইদিন দ্য আইপিস, মানে এটা হচ্ছে আমার আইপিস, তার মধ্যে থাকবে, দুটো লেন্সের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে বেটার ফর মেজারিং ইনস্ট্রুমেন্ট লাইক টেলিস্কোপ, ক্রস হেয়ার্স। এটা বেটার কোয়ালিটি হাই লেন্সের থেকে দেয়, ঠিক আছে। মোস্ট ফিট ফর হায়ার ম্যাগনিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এরকম এমসিকিউ আসতেই পারে, হায়ার ম্যাগনিফিকেশন যদি কোন টাইপের আইপিস ইউজ করা হয়, এটা অ্যাকচুয়ালি র্যামস্টেন আইপিস ইউজ করা হয়। আর হাই এন্ড আইপিসের ক্ষেত্রে কি আমাদের ফ্যাসিলিটিটা কি, সেক্ষেত্রে ক্রোমাটিক অ্যাভারেশনটাকে সব থেকে মিনিমাম করা হয়। কিন্তু সবসময় র্যামস্টেনটা অবশ্যই হাইগেনের থেকে বেশি পাওয়ারফুল। এখানে অ্যাকচুয়ালি ওই যে কখন আমাদের মিনিমাম ক্রোমাটিক অ্যাভারেশন হবে, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা যায়। যে ক্রোমাটিক অ্যাভারেশন অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা হয় হচ্ছে যে এরকমভাবে, যে আইপিএসের ক্ষেত্রে যদি আমাদের ক্রোমাটিক অ্যাভারেশন যদি এ দিয়ে ডিনোট করি, তাহলে এটা অ্যাকচুয়ালি করা যায় F1 মাইনাস F2, দুটোর ফোকাল লেন্থের মধ্যে ডিস্টেন্সটা, ঠিক আছে। এবার দুটো যেহেতু এক্ষেত্রে সেম, ফলে এক্ষেত্রে 0। আর যদি দুটো সেম না হয়, তাহলে অ্যাকচুয়ালি যেটা করা হয়, তাহলে দুটো ফোকাল লেন্থের অ্যাভারেজ নেওয়া হয়, F1 প্লাস F2/2 মিনিমাইজ করার জন্য ওটা অ্যাভারেজ করা হয়। এবার যদি এই ক্ষেত্রে যদি আমাদের F1 ইকুয়াল টু F2 ইকুয়াল টু F হয়, তাহলে এইটা আমাদের কী হয়ে যাবে, না এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, মানে কোনো রকম ক্রোমাটিক অ্যাভারেশন নেই। বুঝা গেল? তাহলে এইটাকে অনেক এরপরেও আরও অনেক মডিফিকেশান এসছে, এবং অনেক অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। তো অ্যাডভান্টেজগুলোই মোস্টলি ইম্পর্টেন্ট। অ্যাডভান্টেজটা কী, যে না যে ওই ফিল্ড লেন্সের যে ফিল্ড লেন্স এফ যেটা আছে আমাদের, এই যে এইটা কী করবে, এটা কী করে না, ওই ইনস্ট্রুমেন্টের ভিউটা বা এইটার যে ভিউ এর যে এরিয়াটা, সেটাকে ইনক্রিজ করে, মানে অনেক দূর থেকে লাইট এলেও এটা দিয়ে ক্যাপচার করা যাবে, যেক্ষেত্রে হাইগেনের ক্ষেত্রে একটা লিমিটেশন ছিল। আর এখানে ওই অ্যাভারেশনের ব্যাপারটা এখানেও নেই। এবার কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা কি, যে মিনিমাম স্ফেরিক্যাল অ্যাভারেশন দুটো লেন্সের ক্ষেত্রে করা হয়, ঠিক আছে। এটা ডিস্ট্যান্স, এই যে ডিস্ট্যান্সটা যদি বেশি হয়ে যায়, মানে এই দুটোর মধ্যে যদি ডিস্টেন্সটা, দেখো এই দুটোর মধ্যে ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করবে তাদের তাদের ইমেজটা কোথায় ফর্ম করবে। যদি ইমেজটা এদের এখানে অ্যাকচুয়ালি দুটো মিডিলে ইমেজটা ফর্ম করেছিল, এটা কিন্তু তার বাইরে এইখানে কত একটা ইমেজটা ফর্ম করছে, তাহলে এইটার থেকে ইমেজের ডিস্টেন্সটা অনেকটা দূরে, ফলে ক্ল্যারিটি অফ দি ইমেজ কিন্তু সামহার ডিক্রিজ করতে পারে। তো সবারই কিছু না কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। তো অ্যাকচুয়ালি এইটা খুবই ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে কম্প্যারিজনটা কি, কম্প্যারিজন প্রথম যেটা হবে সেটা হচ্ছে যে র্যামস্টেন আইপিএসের ক্ষেত্রে কিন্তু ওই অ্যাক্রোম্যাটিজমের কন্ডিশন ভ্যালিড নয়, কিন্তু হাইগেনের ক্ষেত্রে কিন্তু ওটা অ্যাক্রোমেটিক হয়, ঠিক আছে। আর যে ইমেজ যেটা হবে, যে সাপোজ যে অবজেক্টিভ মানে ফিল্ডের সামনে যে অবজেক্টিভ থাকবে, ঠিক আছে, র্যামস্টেনের ক্ষেত্রে সেটা ইন ফ্রন্ট অফ দ্য ফিল্ড লেন্স হবে, আর হাইগেনের ক্ষেত্রে কিন্তু ব্যাক অফ দ্য ফিল্ড লেন্স হবে। দেখো এক্ষেত্রে দেখো র্যামস্টেনের ক্ষেত্রে দেখো এইটার উল্টো দিকে হয়েছে, মানে এটা ব্যাক, আর এটার ক্ষেত্রে কি কিন্তু এটা সামনের দিকে হয়েছে। তাহলে এটা কিন্তু একটা দুটোর মধ্যে কম্পারিজন, ঠিক আছে। র্যামস্টেন আইপিএস কিন্তু রিয়েল অবজেক্টে একটা ম্যাগনিফাই করতে পারে, ঠিক আছে। এই জন্য এটাকে পজিটিভ আইপিএস বলে, কারণ ওটাকে ম্যাগনিফাইং পাওয়ারটা বেশি। কিন্তু হাইগেন আইপিএসের ক্ষেত্রে শুধুমাত্র ভার্চুয়াল অবজেক্ট হবে, সেই জন্য এটাকে নেগেটিভ আইপিএস বলে। ভার্চুয়াল অবজেক্ট মানে কি, যেটা ইমেজ যেটা ছিল তার অবজেক্টটা উল্টো দিকে হবে। আর র্যামস্টেনের ক্ষেত্রে কিন্তু সেটা কোনো সমস্যা নেই, সেজন্য এটাকে পজিটিভ আইপিএস বলা হয়। র্যামস্টেন আইপিএসটাকে এই জন্যে এটাকে বলা হয় হচ্ছে পজিটিভ আইপিএস। এগুলো যে ইনফরমেশান। আর হাইগেন আইপিএসের ক্ষেত্রে যেহেতু ওটা ম্যাগনিফিকেশান শুধুমাত্র ভার্চুয়াল অবজেক্ট হয়, ঠিক আছে, সেই জন্য এটাকে নেগেটিভ আইপিএস বলা হয়। বুঝে গেল? তো এইটা ছিল আমাদের র্যামস্টেন আইপিএস আর হাইগেন আইপিএসের কোশ্চেনটা। বুঝে গেল? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, সিলেবাসটা আমাদের দেখি কী কী ছিল। তো এই প্রথম তিনটে পোর্শনটা হয়ে গিয়েছে। তো ওই র্যামস্টেন হাইগেন আইপিএস, সেমুলার ম্যাগনিফিকেশন, রিজলভিং আছে, রিজলভিং পাওয়ারটা সম্ভবত বাকি আছে, ওটা
একটা ফর্মুলা পড়লেই হবে, অঙ্ক আসে আর কি। তো রিজলভিং পাওয়ার মানে কি, যে দুটো দুটো অবজেক্টের মধ্যে কতটা ডিস্টিংক্টলি সেটাকে সেপারেট আউট করা যায়, ঠিক আছে। মানে অ্যাবিলিটি অফ দ্য অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট টু ডিস্টিংগুইশ টু ক্লোজলি সেপারেটেড অবজেক্ট, ঠিক আছে। মানে ধরো দুটো খুব কাছাকাছি দুটো অবজেক্ট আছে, সেইগুলোকে কতটা ডিস্টিংক্টলি একটা টেলিস্কোপ আইডেন্টিফাই করতে পারছে, সেটাকে একটা রিজলভিং পাওয়ার হবে এবং রিজলভ করছে দুটো। এবার রিজলভিং পাওয়ার অ্যাকচুয়ালি র্যালে ক্রাইটেরিয়া দিয়ে ক্যালকুলেট করা হয়। র্যালে ক্রাইটেরিয়া কীভাবে করে, যে না, যে মিনিমাম রিজলভেবল অ্যাঙ্গেল দুটো পয়েন্টের মধ্যে, সেটা হবে হচ্ছে থিটা ইকুয়াল টু 1.22 ল্যামডা বাই ডি, ঠিক আছে। যেখানে ল্যামডাটা কি, ল্যামডাটা হচ্ছে লেন্থ অফ লাইট, আর ডিটা কি, ডায়ামিটার অফ দ্য অ্যাপারচার। মানে ধরো একটা লেন্স আছে এরকম একটা লেন্স, ডায়ামিটার অফ দ্য অ্যাপারচার মানে কি, ধরো এইটার অ্যাপারচার মানে কি, এটা একটা বড় একটা স্পেয়ার থেকে এটা নেওয়া হয়েছে, তার একটা সেন্টার আছে, একটা রেডিয়াস আছে, তার যে ডায়ামিটার হবে সেটা হচ্ছে ডি, ঠিক আছে। আচ্ছা, আর ওয়েভলেন্থ অফ দ্য লাইট, তাহলে থিটা ইকুয়াল টু 1.22 ফ্যাক্টর, এটা কনস্ট্যান্ট ফ্যাক্টর ইন্টু ল্যামডা বাই ডি, ঠিক আছে। তাহলে দুটো পয়েন্টকে কখন জাস্ট রিজলভ বলা হবে না, যখন তাদের সেন্টার ম্যাক্সিমা হবে, যেন ডিফ্লেকশন প্যাটার্ন থেকে অন্য ডিফ্লেকশন প্যাটার্নের উপরে কোইনসাইড করবে, ঠিক আছে। মানে ওয়ান ডিফ্লেকশন প্যাটার্ন কোইনসাইড উইথ দ্য ফার্স্ট মিনিমাম অফ দ্য আদার, বুঝে গেল। জাস্ট এখান থেকেই ফর্মুলাটা মনে রাখলেই হবে রিজলভিং পাওয়ারের। তাহলে এই পার্টটা মোটামুটি কভার হয়ে গেল। তাহলে এরপরে বাকি থাকবে হচ্ছে লাস্টের পার্টটা, ইলেকট্রোম্যাগনেটিক প্রেশার, আইগেন ইন্টারফারেন্স। আচ্ছা, এবার ইন্টারফারেন্স, ডিফ্রাকশান, পেনেল ডিফ্রাকশান, পোলারাইজেশন। তাহলে ইন্টারফারেন্স, ডিফ্রাকশান আর পোলারাইজেশন, এই তিনটে পার্ট বাকি আছে। আর খুব বেশি হলে আর দুটো ক্লাস নিলে অপটিক্সের শেষ হয়ে যাবে, আর কিছু কোশ্চেন পড়াতে হবে, ঠিক আছে। দেখো আর কোনো কোশ্চেন আছে কিনা, যদি পড়ানো হলো এই পর্যন্ত, বা আগের ক্লাস থেকেও কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ঠিক আছে, যদি কারোর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজ এই ক্লাসটা এখানেই আমরা এন্ড করছি। পরের ক্লাসে বাকি পার্টগুলো কমপ্লিট করছি।